একজন সাধারণ লোক যে তার পরিবারকে নিয়ে হাসি আনন্দের মাধ্যমে দিন পার করছে, ঠিক তখনই কিছু অপরিচিত লোক ছোট্ট কিছু ঘটনার জন্য তার পুরো পরিবারটাকে শেষ করে দেয়। আর এই ঘটনাটা ওই লোকটার উপরে এমন প্রভাব ফেলে সে নিজেকে একজন সাইকো কিলারে পরিণত করে। তবে সে আগে থেকেই অনেক বুদ্ধিমান এবং স্মার্ট একজন লোক। এই সবকিছু মিলিয়ে সে হয়ে ওঠে এক ভয়ঙ্কর আতঙ্কের নাম, যার ভয়ে পুরো দেশ এক অন্ধকার মেঘে আচ্ছন্ন হয়ে পড়ে। তবে মুভির শেষে আমাদের সামনে দুটো প্রশ্ন রাখা হয়। এক, আমাদের এই পৃথিবীতে যতজন ক্রিমিনালের আবির্ভাব ঘটে তারা কি এরকমটা ইচ্ছে করেই করে, নাকি আমরা যেই ব্যবস্থাপনার মাধ্যমে এই অপরাধগুলোকে দমনের চেষ্টা করি তারা নিজেরাই এই অপরাধগুলোকে সৃষ্টি করে? যদিও এর উত্তর এখনই দেওয়া সম্ভব না, তবে আশা করি ভিডিও শেষে আপনারা অবশ্যই সেটা বলতে পারবেন। আরেকটা কথা, যদি আমি এই ভিডিওতে কোনো রকম ওয়েবসাইটের প্রমোশন করে থাকি তাহলে সেখানে কাজ করার আগে অবশ্যই যাচাই বাছাই করে নেবেন। তো যাওয়া যাক মুভির স্টোরিতে। মুভির শুরুতে আমরা ক্লাইড এবং তার পরিবারকে দেখি, যারা অনেক হাসি আনন্দের মাধ্যমে তাদের দিনগুলোকে পার করছিল। এরকমই একদিন রাতে ক্লাইড যখন তার মেয়ের সাথে গল্প করছিল তখনই কেউ একজন দরজার সামনে আসে। ক্লাইড যখনই দরজাটাকে খুলে তারা ক্লাইডের মাথায় সজোরে আঘাত করে। ক্লাইড মাটিতে লুটিয়ে পড়ে। এরপরও তারা ক্লাইডের উপরে লাগাতার আঘাত করছিল। সে যখন চিৎকার করছিল তখন আমরা তার স্ত্রীকে দেখি যে দৌড়ে সেখানে আসে, কিন্তু তখনই আমরা ডার্বি নামের একজন লোককে দেখি যে তার উপরেও হামলা চালায়। শুধুমাত্র এতটুকুতেও থেমে থাকে না, তারা ক্লাইডের সামনেই তার স্ত্রীকে ধর্ষণ করে এবং তাকে সেখানেই মেরে ফেলে। ঠিক তখনই আমরা সেখানে তার মেয়েকেও দেখি, ডার্বি তাকেও মেরে দেয়। পরের সিনে আমাদেরকে নিককে দেখানো হয় যে পেশায় একজন উকিল। নিক এখন ক্লাইডের কেসটাকে হ্যান্ডেল করছিল। নিক যখন তার বন্ধুর সাথে ক্লাইডের মামলাটা নিয়ে ডিসকাস করে তখন তার বন্ধু তাকে জানায় ক্লাইডের মামলাটা এখন অনেকটাই দুর্বল। যদি ক্লাইড এখনো তার মামলাটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় তাহলে ক্লাইড এই মামলা থেকে কোনো কিছুই পাবে না। তাই তোমরা যত দ্রুত সম্ভব ডার্বির সাথে সমঝোতা করার চেষ্টা করো। নিক যখন ডার্বির কাছে যায় এবং এই মামলাটাকে নিয়ে ডিসকাস করে তখন ডার্বি তাকে বলে, তুমি যদি এই মামলাটা আমার সহকারীর উপর দিয়ে দিতে পারো তাহলে আমি নিজে তোমাদের পক্ষে সাক্ষী দেব। যেহেতু নিকের কাছে আর কোনো অপশন ছিল না এই জন্য সেও রাজি হয়ে যায়। নিক ক্লাইডের সাথে দেখা করে এবং তাকে সবকিছু খুলে বলে। ক্লাইড এটা শুনে প্রচন্ড রেগে যায়, কারণ তার চোখের সামনেই ডার্বি তার মেয়ে এবং স্ত্রীকে হত্যা করেছে। তাই সে কোনোভাবেই চায় না ডার্বি নির্দোষ প্রমাণিত হোক। ক্লাইড নিককে বারবার বোঝানোর চেষ্টা করে, কিন্তু নিক তাকে একটা কথাই বলে, আমাদের কাছে দ্বিতীয় কোনো অপশন নেই, আমাদেরকে এরকমটাই করতে হবে, নয়তো আমরা এই মামলাটা এখানেই হেরে যাব। এমনকি ডার্বি এবং তার সহকারী দুজনেই ছাড়া পেয়ে যাবে। কিন্তু ক্লাইড তাকে বারবার বলছিল, আমি তোমার কাছে হাত জোর করছি, তুমি এই বিষয়টাকে নিয়ে ডার্বির সাথে কোনো রকম ডিসকাস করবে না, কারণ আমি চাই না ডার্বি নির্দোষ প্রমাণিত হোক। কিন্তু এদিকে নিক তো আগেই সমঝোতা করে ফেলেছে। পরবর্তীতে যখন শুনানি হয় তখন নিক ঠিক ওইভাবে কাজ করে যেমনটা সে ডার্বিকে বলেছিল। তখন ডার্বি ওই সবকিছুর দায়ভার তার সহকারীর উপর দিয়ে দেয়। ডার্বি নির্দোষ প্রমাণিত হয়, কিন্তু ক্লাইড এটা দেখে একেবারেই ভেঙে পড়ে, কারণ ডার্বি আসল দোষী। সে কোর্ট থেকে বেরিয়ে যায়। আর এদিকে নিক ডার্বির সাথে সমঝোতা করে। দেখতে দেখতে 10 বছর কেটে যায়, যেখানে আমরা নিককে দেখি যে তার পরিবারের সাথে খুব ভালো একটা সময় কাটাচ্ছে। পরবর্তীতে সে যখন তার সহকারীকে নিয়ে একটি ক্রিমিনাল এক্সিকিউশনে যায় তখনই ক্রিমিনাল সবাইকে বলে, তোমরা বিনা কারণে আমাকে হত্যা করছো। আর এখান থেকে আমরা এটা জানতে পারি আসলে এই কয়েদি আর অন্য কেউ নয় বরং এম, যার উপরে ডার্বি তার সমস্ত দোষারোপ চাপিয়ে দিয়েছিল। তারা এম এর শরীরে এমন একটা পদার্থ ইনজেক্ট করবে যেটাতে কিছুক্ষণের মধ্যেই সে মারা যাবে, তবে সে খুব একটা অনুভব করবে না। কিন্তু যখনই ওই সিরামটা এম এর শরীরে ইনজেক্ট করা হয় এম এক ভয়াবহ মৃত্যুকে আলিঙ্গন করে। এটা দেখে সেখানে থাকা সবাই প্রচন্ড অবাক হয়ে যায়। পরবর্তীতে তারা যখন সেখানকার সমস্ত জিনিসগুলোকে ভালোভাবে চেক করে তারা সেখানে এমন একটি বোতল খুঁজে পায় যেটার ভেতরে খোদাই করে লেখা ছিল ডোন্ট ফাইট ফিট, মানে ভাগ্যের সাথে লড়াই করা একেবারেই বোকামি। তখন নিকের অনেক আগের একটি কথা মনে পড়ে যেখানে ডার্বি তাকে ঠিক
একই কথাই বলেছিল। তখন নিক এটা মনে করে হয়তোবা এই সবকিছুর পেছনে ডার্বিরই হাত। আর অন্যদিকে আমরা ডার্বিকে দেখি সে যখন তার রুমের ভেতরে ছিল তখনই তার কাছে একটি প্রাইভেট নাম্বার থেকে কল আসে, আর অন্যদিকে পুলিশের সাইরেন। তখন কলের অপর পাশ থেকে কেউ একজন তাকে বলে তুমি যত দ্রুত সম্ভব বাড়ি থেকে বেরিয়ে যাও। এমনকি সে তাকে একটি লোকেশনও প্রোভাইড করে। এভাবেই সে যখন একটি গোডাউনের ভেতরে যায় তখন সে একটি গাড়িকে দাঁড়ানো অবস্থায় দেখে। লোকটি তাকে গাড়ির ভেতরে যেতে বলে, কিন্তু ডার্বি এখানে কোনো রকম রিস্ক নিতে চায় না। এই জন্য সে ড্রাইভারকে বাইরে যাওয়ার জন্য বলে। ড্রাইভার যখনই বাইরে যায় ডার্বি তার উপরে সরাসরি বন্দুক তাক করে, কিন্তু ডার্বি যখনই তার উপরে ফায়ার করতে যাবে তখনই সে অনুভব করে সে ঠিকভাবে নড়াচড়াও করতে পারছে না। আর এখান থেকে আমরা এটা জানতে পারি আসলে এই ড্রাইভার আর অন্য কেউ নয় বরং ক্লাইড। সে ওই বন্দুকটার ভেতরে এমন একটা কেমিক্যাল মিশিয়ে দিয়েছে যেটাকে স্পর্শ করলে শরীরের মধ্যে একটি মারাত্মক প্রভাব ফেলে, যার ফলে মানবদেহ একেবারেই অকেজো হয়ে যায়। পরের সিনে আমরা ক্লাইডকে দেখি যে ডার্বিকে নিয়ে একটি ওয়্যার হাউসে আসে, যেখানে আমরা একটি অপারেশন থিয়েটারের মতো দেখি। আর এখানেই ক্লাইড ডার্বিকে এক ভয়াবহ মৃত্যু দেয়। সে তার শরীরটাকে টুকরো টুকরো করতে থাকে, যেটা ডার্বির কাছে মৃত্যুর থেকেও কঠিন। অন্যদিকে আমরা নিককে দেখি যার কাছে এখন এটা মনে হচ্ছে এম এর মৃত্যুর পেছনে ডার্বির হাত নেই, কারণ এম তো এমনিতেই মারা যাবে। তাহলে ডার্বির এগুলো করে কি লাভ? কারণ যেগুলোকে করেছে সে এম কে এক ভয়াবহ মৃত্যু দিতে চায়। প্রথম দিকে সে ক্লাইডকে কিছুটা সন্দেহ করলেও পরবর্তীতে ডার্বির মৃত্যু হওয়ায় সে এখন 100% নিশ্চিত যে এই সবকিছুর পেছনে ক্লাইডেরই হাত। তখন নিক তার অ্যাসিস্ট্যান্টকে ক্লাইডের বিষয়ে সকল ইনফরমেশন বের করতে বলে। পরবর্তীতে তার সহকারী যখন ক্লাইডের বিষয়ে বিভিন্ন ডেটা কালেক্ট করে তখন সে এটা জানতে পারে ক্লাইড অনেক ইন্টেলিজেন্ট একজন পার্সন। সে তার মেধাকে খাটিয়ে এমন এমন জিনিস বানাতো যেটা সাধারণ মানুষের পক্ষে করা একেবারে অসম্ভব। কিন্তু বর্তমানে ক্লাইড তার ওই সকল ক্রিয়েটিভিটিগুলোকে বিক্রি করে দিয়ে বেশ কিছু গোডাউন, ওয়্যার হাউস এবং কিছু পরিত্যক্ত বাড়ি কিনেছে। কিন্তু শকিং এর বিষয় হচ্ছে এই সমস্ত স্থাপনা এমন এমন জায়গায় অবস্থিত যেটা এয়ারপোর্ট, রেলওয়ে স্টেশন, এমনকি কেমিক্যাল ফ্যাক্টরির কাছাকাছি। আর এই সকল এভিডেন্সগুলো ক্লাইডের উপর সন্দেহ আরো জোরদার করে তোলে। কিছুদিনের মধ্যে পুলিশ তাকে তাদের হেফাজতে নিয়ে আসে, কিন্তু ক্লাইড অলরেডি ডার্বির মৃত্যুটাকে একটি ভিডিও তৈরি করে সেটাকে নিকের বাড়িতে পাঠিয়ে দেয়। নিকের মেয়ে যখন এটা দেখে সে প্রচন্ড ভয় পেয়ে যায়। অন্যদিকে আমরা নিককে দেখি যে ক্লাইডকে জিজ্ঞাসাবাদ করছে, যেখানে নিক তাকে বলে তুমি তোমার সকল দোষ স্বীকার করে নাও। কিন্তু ক্লাইড কোনোভাবেই তার দোষ স্বীকার করতে রাজি না, বরং সে উল্টো নিকের সাথে বিভিন্ন ডিল করতে থাকে। প্রথমে সে তাকে একটি বিছানার ব্যবস্থা করতে বলে। নিক প্রথম দিকে না করলেও শেষ পর্যন্ত তাকে ক্লাইডের জন্য বিছানার ব্যবস্থা করতে হয়। কিছুক্ষণ পরে নিকের স্ত্রী যখন নিকের সাথে ওই ভিডিওটার ব্যাপারে কথা বলে তখন নিক তাকে বলে তোমার এগুলোকে নিয়ে কোনো রকম চিন্তা করতে হবে না, এটা একটি ফেক ভিডিও। পরবর্তীতে ক্লাইডকে যখন আদালতে তোলা হয় তখন নিক ক্লাইডের বিরুদ্ধে তার সকল ডকুমেন্ট পেশ করে এবং ক্লাইডকেও তার দোষটাকে স্বীকার করতে বলে। কিন্তু যেহেতু এখানে নিকের কাছে ক্লাইডের বিরুদ্ধে কোনো মজবুত প্রমাণ নেই তাই আদালত তাকে জামিন দিতে বাধ্য হয়। তবে জাজ যখনই রায় পড়ে শোনায় ক্লাইড জাজের উপরে জোরে জোরে হাসতে থাকে, এমনকি সে তাকে আইনের পুতুলে আখ্যায়িত করে। জাজ এগুলোকে দেখে প্রচন্ড রেগে যায়, এমনকি সে ক্লাইডের জামিনও বাতিল করে দেয়। কিন্তু এখানে আমরা ক্লাইডের এমন আচরণ দেখি যেটা দেখে এমন মনে হচ্ছে ক্লাইড নিজেই এরকমটা চাইছিল। নিক এগুলোকে দেখে প্রচন্ড ঘাবড়ে যায়। সে এটা ভালো করেই বুঝতে পারে ক্লাইড নিশ্চয়ই কোনো বড় কিছু করতে যাচ্ছে। এই জন্য নিক আবারও ক্লাইডের সাথে দেখা করতে যায় এবং তাকে বারবার এটাই জিজ্ঞাসা করছিল ক্লাইড তুমি কি করতে চাচ্ছ। তখন আমরা ক্লাইডকে দেখি যে তার সকল দোষ স্বীকার করে নেয়। যেহেতু ক্লাইড তার সকল দোষ স্বীকার করে নিয়েছে, নিক যখনই চলে যাচ্ছিল তখন ক্লাইড নিককে নতুন একটি ডিল সম্পর্কে বলে। সে তাকে বলে আমার প্রচন্ড খিদা পেয়েছে, তাই যত দ্রুত সম্ভব একটি ভালো রেস্টুরেন্ট থেকে আমার জন্য খাবারের ব্যবস্থা করো। কিন্তু নিক তাকে সরাসরি মানা করে দেয় এবং তাকে বলে তোমার থেকে আমার যতটুকু জানার ছিল আমি সবটুকু জানতে পেরেছি, আর এখন তোমার কাছে আমাকে বলার মতো কোনো রকম তথ্য নেই। তখন ক্লাইড নিককে বলে
আমি এই ডিলটা করতে চাই বিল রানার্সের জীবনের পরিবর্তে। নিক দ্রুত বাইরের দিকে যায় এবং তার সহযোগীদেরকে বিল রানার্সের সাথে যোগাযোগ করতে বলে। তারা বিল রানার্সের সাথে যোগাযোগ করার জন্য অনেকভাবেই চেষ্টা করে। তখনই তাদের কাছে ইনফর্ম আসে বিল 3 দিন ধরে নিখোঁজ। অন্যদিকে আমরা ক্লাইডকে দেখি যে নিককে বলে হয়তোবা ও এখনো বেঁচে আছে, কিন্তু তোমরা যদি আমার খাবার একটার মধ্যে নিয়ে আসতে না পারো তাহলে তোমরা ওকে কোনোভাবেই বাঁচাতে পারবে না। নিক দ্রুত খাবারের ব্যবস্থা করে, কিন্তু এরপরও 8 মিনিট লেট। ক্লাইড খাবার খাবার সময় নিককে বিলের লোকেশনটাকে বলে, সাথে সে তাকে এটাও বলে তোমরা 8 মিনিট লেট, তাই যত দ্রুত সম্ভব বিলের কাছে যাও, হয়তোবা তোমরা ওকে জীবিতও দেখতে পারো। নিক এবং তার টিম দ্রুত ওই লোকেশনের দিকে যায়। ভিডিওর এই পর্যায়ে রয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন। হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে 1xBet সম্পর্কে বলতে চাই, যা সবচাইতে বিশ্বস্ত জুয়ারি, যার স্পন্সর হচ্ছে পিএসজি এবং সিরিয়া। 17 নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক মাস্টার লিগ। সমস্ত ক্রিকেট প্রেমীদের কাছে আপনার প্রিয় দলকে সমর্থন করার এটি একটি দুর্দান্ত সুযোগ। আপনি এই অ্যাপে ম্যাচের সমস্ত লাইভ ফলাফল দেখতে পারেন এবং সেই ম্যাচটি লাইভেও দেখতে পারেন। আপনি স্কোরের ভবিষ্যৎবাণী দিয়ে বাজি ধরতে পারেন। উদাহরণস্বরূপ কোন দল জিতবে, কোন দল কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর পাবে, বিএমডাব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও নগদ পুরস্কার জেতার সুযোগ। এছাড়াও বিভিন্ন গেম রয়েছে, আপনি যা খুশি খেলতে পারেন। রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমোকোড এফবিশন ব্যবহার করে আপনার প্রথম আমানতের উপরে 30,000 টাকা পর্যন্ত পান। আপনি সহজেই বিকাশ, নগদ উপায় এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলে নিতে পারেন। আমি এটাকে দীর্ঘ সময় ধরে ব্যবহার করছি, আপনিও ব্যবহার করতে পারেন। তাহলে আর দেরি কিসের? লিংক পিন কমেন্টে দেওয়া আছে। রেজিস্ট্রেশন করতে লিংকে ক্লিক করুন অথবা গুগলে 1xBet অনুসন্ধান করুন এবং রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমোকোড এফবিশন ব্যবহার করুন এবং বোনাস জিতুন। আবারও মূল ভিডিওতে আসা যাক। তারা যখন সেখানকার মাটি খুঁড়ে একটি কফিন ওপেন করে, তারা ওই কফিনের মধ্যে বিলকে দেখতে পায়, যেখানে বিল যাতে নিঃশ্বাস নিতে পারে সেই সকল ব্যবস্থা করা ছিল, কিন্তু যেহেতু একটা পর্যন্তই তার অক্সিজেন সাপ্লাইয়ের ব্যবস্থা আর অন্যদিকে নিকরা 8 মিনিট লেট, এই জন্য তারা বিলকে জীবিত উদ্ধার করতে পারে না। অন্যদিকে আমরা ক্লাইডকে দেখি যে তার সেলমেটকে মেরে দেয়, এই জন্য জেল প্রশাসন তাকে অন্য একটি সেলের মধ্যে নিয়ে যায়। পরবর্তীতে নিক যখন আবারও ক্লাইডের সাথে দেখা করার জন্য আসে, তখন সে ক্লাইডকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ক্লাইড তাকে জানায় সমস্ত দোষীদের সাজা পাওয়া উচিত। নিক তাকে ইমোশনাল করারও চেষ্টা করে, কিন্তু এতেও কোনো কাজ হয় না। যেহেতু কোনো কিছুতেই কাজ হচ্ছিল না, এই জন্য নিক এবং তার টিমের সদস্যরা এমন একজনের সাথে দেখা করে যে এক সময় ক্লাইডের হয়ে কাজ করত। তখন ওই লোক তাদেরকে ক্লাইডের বিষয়ে বিভিন্ন ইনফরমেশন দেয়, সাথে সে নিককে এটাও বলে ক্লাইড অনেক বুদ্ধিমান একজন ব্যক্তি, ও যেটাই করবে সেটা একটি মাস্টার প্ল্যান অনুযায়ী করবে। ও প্ল্যানগুলোকে এমনভাবে তৈরি করে 10 বছর পরে এর ফলাফল কোন পর্যায়ে গিয়ে দাঁড়াবে সেটা সে শুরু থেকেই বলতে পারে। তখন নিক তাকে বলে আমি ওকে যেভাবেই হোক থামাবো। তখন এই লোক নিককে জানায় তুমি এটাকে যতটা সহজ ভাবছো, ক্লাইড মোটেও সেরকম লোক না। ওকে থামানোটা একেবারেই সহজ হবে না, ওকে আটকানোর একটাই পথ খোলা, তোমরা ওকে এক্ষুনি মেরে দাও। সে তাকে আরো বলে যারা যারাই নিকের স্ত্রী এবং মেয়ের খুনের সাথে জড়িত তারা এখন একজনও নিরাপদ না। নিক এই খবরটা যত দ্রুত সম্ভব পুলিশ ডিপার্টমেন্টে ছড়িয়ে দেয়, এমনকি সে তাদের সাথেও যোগাযোগ করে যারা এই ঘটনাটার সাথে জড়িত। যার যখন নিকদের সাথে এই বিষয়টাকে নিয়ে কথা বলছিল, ঠিক তখনই তার কাছে একটি আননোন নাম্বার থেকে কল আসে। সে যখনই কলটাকে রিসিভ করে, নিক এবং তার সহকর্মীর সামনেই জাজের ভয়াবহ মৃত্যু ঘটে। এটা দেখে নিক এবং তার সহকর্মী প্রচন্ড ভয় পেয়ে যায়। এই জন্য নিক আবারও ক্লাইডের সাথে দেখা করতে যায়, কিন্তু নিক যখনই ক্লাইডকে এগুলোকে বন্ধ করার জন্য বলে, তখন ক্লাইড নিককে তার পুরো পরিবার সম্পর্কে বলে। নিক এগুলোকে শুনে প্রচন্ড ঘাবড়ে যায়, এই জন্য সে ক্লাইডকে বলে ওদের এগুলোর সাথে কোনো রকম সম্পর্ক নেই, তাই ওদেরকে এগুলো থেকে দূরে রাখো। সে তাকে আরো বলে আমি তোমাকে এবং তোমাকে যারা সাহায্য করছে ওদের একজনকেও ছাড়বো না। তখন ক্লাইড আবারও নিকের সাথে নতুন একটি ডিল করার সিদ্ধান্ত নেয়। সে তাকে বলে তুমি আমাকে এখান থেকে ছাড়ানোর ব্যবস্থা করো, নয়তো আমি সবাইকে মেরে ফেলবো। তাই দ্রুত এখান থেকে যাও এবং সকাল 6টার মধ্যে আমাকে ছাড়ানোর ব্যবস্থা করো, নয়তো আমার হাত থেকে
একজনও বাঁচতে পারবে না। নিক এগুলোকে শুনে আবারও তার পুরনো ফাইলগুলোকে জড়ো করতে শুরু করে, কারণ সে মনে করছিল যদি তারা ক্লাইডের বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ তথ্য খুঁজে পায় তাহলে হয়তোবা তারা এগুলোকে আটকাতে পারবে। দেখতে দেখতে সকাল হয়ে যায়, যেখানে নিক এবং তার পুরো টিম প্রচন্ড টেনশনের মধ্যে ছিল, কারণ তারা বুঝতেই পারছিল না নিক পরবর্তীতে কি করতে যাচ্ছে। তখন নিক তাদেরকে বলে, আমরা ওকে যেভাবে হোক আটকাবো, তবে এই জন্য আমাদের প্রথমে বিশ্রামের প্রয়োজন। যেহেতু তারা সারা রাত জেগে ক্লাইডের বিষয়ে বিভিন্ন ডেটা কালেক্ট করেছে, এই জন্য নিক তাদেরকে বাড়িতে যাওয়ার জন্য বলে। এভাবেই তারা যখন গাড়ির কাছাকাছি যায় তখন এক এক করে সেখানে থাকা সবগুলো গাড়ি ব্লাস্ট করে। এই জন্য নিকের টিমের প্রায় সকল সদস্য মারা যায়, এমনকি নিকের অ্যাসিস্ট্যান্ট স্যারা পর্যন্ত। যেহেতু এখানকার সবাই গভর্নমেন্টের লোক, এই জন্য মেয়র নিককে তার কাছে ডাকে। মেয়র এখানে প্রচন্ড রেগেছিল। সে নিককে বলে, যদি খুনি আমাদের হাতেই বন্দি থাকে তাহলেও কিভাবে এগুলোকে করছে। মেয়র তাকে আরো বলে, তোমরা ওর বিষয়ে আরো ইনফরমেশন কালেক্ট করো। যেহেতু নিক তার সবচাইতে কাছের লোকদেরকে হারিয়েছে, এই জন্য সে প্রচন্ড রেগেছিল। সে যখনই ক্লাইডকে দেখে সে তার উপরে সজোরে আঘাত করে, কিন্তু সে যেহেতু আইনের বাইরে যেতে পারবে না, এই জন্য নিক বেশি কিছু করতে পারে না। তখন ক্লাইড তাকে বলে, আমি শুধুমাত্র দেশের ব্যবস্থাপনার সাথে লড়াই করছি, আর যেহেতু তুমি এই ব্যবস্থাপনার সাথে জড়িত এই জন্য তুমিও আমার বিপক্ষে। আমি কোনোভাবেই তোমার ক্ষতি করতে চাই না, কিন্তু তুমি যদি আমার বিপক্ষে এসে দাঁড়াও এবং আমার কাজে বাধা দেওয়ার চেষ্টা করো তাহলে তুমিও বাঁচতে পারবে না। পরবর্তীতে আমরা নিক এবং তার সহকর্মীদেরকে দেখি যারা স্যারাকে শেষ বিদায় দেওয়ার জন্য যায়, কিন্তু তখনই আমরা একজন অদ্ভুত লোককে দেখি যে সেখানে কিছু একটা সেট আপ করে। নিকও তাকে দেখে, কিন্তু নিকের তার প্রতি কোনো রকম আগ্রহ নেই। এভাবেই তারা যখন তাদের গাড়িগুলোকে নিয়ে সামনের দিকে যাচ্ছিল, ঠিক তখনই আমরা একটি অটোমেটিক রাইফেলকে দেখি যেটা ওই গাড়িগুলোর উপরে লাগাতার ফায়ার করতে থাকে। শুধুমাত্র নিকের গাড়ি ছাড়া সেখানকার প্রত্যেকটা গাড়িতে হামলা করা হয়, ফলে নিকের প্রায় সকল সদস্য মারা যায়। যেহেতু ক্লাইড একের পর এক বড় বড় হামলা সংগঠিত করছিল, এই জন্য মেয়র শহরের ভেতরে রেড অ্যালার্ট জারি করে। এমনকি শহরের লোকেরা পর্যন্ত ক্লাইডের ভয়ে বাইরে পর্যন্ত বের হয় না। মেয়র সবাইকে আরো বেশি অ্যালার্ট থাকার জন্য বলে। যেহেতু ক্লাইড নিকের চোখকে বারবার ফাঁকি দিচ্ছে, এই জন্য নিক এবার তার সর্বোচ্চ দিয়ে ক্লাইডের বিষয়ে ইনফরমেশন বের করার সিদ্ধান্ত নেয়। সে প্রথমে ক্লাইডের সম্পত্তির ডকুমেন্টগুলোকে চেক করে, আর এবার সে কিছু একটা খুঁজেও পায়। কিছুক্ষণ পরে আমরা নিক এবং তার সহকর্মীকে দেখি যারা ওই বাড়িটাতে যায় যেটা ক্লাইডের নামে বরাদ্দ। আর সবচাইতে বড় বিষয় হচ্ছে ক্লাইডকে যেই সেলের মধ্যে রাখা হয়েছে এই প্রপার্টিটা তার বিপরীত পাশেই অবস্থিত। তারা যখন ওই বাড়িটাকে ভালোভাবে চেক করে তারা সেখানে এমন এমন জিনিস খুঁজে পায় যেগুলোর এখানে থাকা কোনোভাবেই উচিত না। এমনকি তারা সেখানে একটি সুড়ঙ্গও দেখতে পায় যেটা সোজা জেলের মধ্যে গিয়ে শেষ হয়। আর এবার তারা এটা ভালোভাবে বুঝতে পারে ক্লাইড কেন তার সেলমেটকে হত্যা করেছিল। আসলে ক্লাইড যখন তার সেলমেটকে হত্যা করে তখন ডিপার্টমেন্ট তাকে এমন একটি সেলের মধ্যে নিয়ে যায় যেখানে আলো পর্যন্ত পৌঁছায় না। ধরতে গেলে সেখানে কাউকেই রাখা হয় না। তবে এই সব কিছু ক্লাইডের প্ল্যানের মধ্যেই ছিল। তবে তারা যখন সেলের মধ্যে আসে তারা সেখানে কাউকেই দেখে না। আর এভাবেই তারা যখন আবার ওই ওয়্যার হাউসে ফিরে আসে এবং বিভিন্ন পেপারস চেক করে তখন নিক বুঝতে পারে ক্লাইড এবার মেয়রকে হত্যা করবে। নিক আর এক মুহূর্ত দেরি না করে সরাসরি সিটি হলের দিকে যায়। পরবর্তীতে সে যখন সেখানকার মিটিংগুলোকে চেক করে তখন সে এটা জানতে পারে আজকে রাতে মেয়র এবং শহরের সবচাইতে বড় বড় অফিসারদের মিটিং হবার কথা। তখন নিক বুঝতে পারে ক্লিক মেয়রের সাথে সাথে এদের সবাইকেও হত্যা করতে চায়। তারা যখন রুমটাকে ভালোভাবে চেক করে তারা সেখানে এমন একটি বোমা খুঁজে পায় যেটাকে ডিফিউজ করা তাদের পক্ষে একেবারেই অসম্ভব। ডিটেকটিভ তখন নিককে বলে আমাদের যত দ্রুত সম্ভব এই ইনফরমেশনটা মেয়রের কাছে দেওয়া উচিত। তখন নিক তাকে বলে আমরা এটা কোনোভাবেই করতে পারবো না। যদি আমরা এরকমটা করি মেয়র এই পুরো হোটেলটাকে
খালি করার জন্য বলবে। আর যদি এরকমটা হয় তাহলে ক্লাইড পুরো বিল্ডিংটাকে উড়িয়ে দেবে। নিক এখানে এমন কিছু খুঁজে বের করার চেষ্টা করছিল যাতে কোনো প্রাণহানি ছাড়া ক্লাইডকে আটকানো যায়। অন্যদিকে আমরা ক্লাইডকে দেখি সে যখন সুড়ঙ্গের মাধ্যমে আবারও সেলের মধ্যে আসে, সে সেখানে নিককে দাঁড়ানো অবস্থায় দেখে। ক্লাইড এটা ভালোভাবেই বুঝতে পারে নিক তার বিষয়ে সবকিছু জেনে গেছে। সে নিককে বলে, আজ আমাকে কেউ আটকাতে পারবে না। আজ সবাই ওই অনুভূতিটাকে অনুভব করবে যেটা আমি আমার স্ত্রী সন্তানকে হারিয়ে করেছি। তখন নিক তাকে বলে, প্লিজ এরকমটা করো না, তুমি ফোনের বাটন কোনোভাবেই প্রেস করবে না। কিন্তু ক্লাইড এখানে প্রচণ্ড রেগেছিল, এই জন্য সে নিককে বলে, আজ আমি কারো কথাই শুনবো না। সে বাটনটাকে প্রেস করে দেয়। কিন্তু এখানে আমরা নিককে দেখি যে ক্লাইডকে কিছু না বলেই সরাসরি বাইরের দিকে চলে আসে। ক্লাইড এটা দেখে ভালোভাবেই বুঝতে পারে নিশ্চয়ই কোনো না কোনো সমস্যা। তখনই সে লক্ষ্য করে সুড়ঙ্গের দরজা এবং সেলের দরজা দুটোকেই ভালোভাবে বন্ধ করা হচ্ছে। আর তখনই তার কানে তার নিজের রাখা বোমের টিক টিক শব্দ আসতে শুরু করে। আর এভাবে সে এটা বুঝতে পারে নিক তাকে শেষ পর্যন্ত হারিয়ে দিয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই সেখানে ভয়াবহ একটি বিস্ফোরণ হয়। আর এভাবেই এই অসাধারণ মুভিটি এখানেই শেষ হয়। আসলে আমাদের সমাজে আইনি ব্যবস্থাগুলো এমন একটা পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে যেখানে ক্ষমতাবান মানুষ নিজেদেরকে নির্দোষ প্রমাণ করতে খুব একটা সময় ব্যয় করে না, এমনকি তারা এগুলো নিয়ে মাথাও ঘামায় না। তবে অপরদিকে বেশিরভাগ মানুষই সামান্য কিছু অপরাধ বা বিনা অপরাধে বছরের পর বছর আদালতে নিজেদের জুতোগুলোকে ক্ষয় করছে। যদিও মুভিটা অন্য একটা দেশে তৈরি, তবে এই মুভিটার সাথে আমাদের দেশের কতটা মিল সেটা বলাই বাহুল্য। তো দেখা হচ্ছে আবার অন্য কোনো অসাধারণ ভিডিওতে।